সারা দেশে গ্যাস সংকট বাড়ছে। গ্যাসের চাপ না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ সিএনজি স্টেশন। বাসা বাড়িতেও গ্যাসের সরবরাহ পাওয়া যাচ্ছে না। রান্না খাওয়া চলছে বিকল্প উপায়ে। এদিকে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা কোনো কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে আয় রোজগার কমে যাওয়ায় পরিবার চালানো ও কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একটি সিএনজি স্টেশনের ম্যানেজার জানান, বৃহস্পতিবার কিছুটা গ্যাস পাওয়া গেলেও চাপ ছিল খুবই কম। শুক্রবার গ্যাস না থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে। আইসি অন মানে 9 ঘন্টা উপরে গেছে জন্য এখন আমরা গ্যাস পাই নাই। আমরা গ্যাসের পাম্পের সামনে হচ্ছে পাম্প বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি এখন বেশি খারাপ। আমরা 6 ঘন্টা 7 ঘন্টা আসা গ্যাসের লাইনে থাকি, গ্যাস পাচ্ছি না। সিরিয়াল ধরেও গ্যাস পাচ্ছি না, কোম্পানিরাও মানতেছে না, ইনকামও কম নিচ্ছে না। আমরা বাসা বাড়িতেও সমস্যা, বাসায়ও গ্যাস নেই। মানিকগঞ্জের 14টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ থেকেই গ্যাস দেয়া বন্ধ। 2টি ফিলিং স্টেশন থেকে সামান্য পরিমাণ গ্যাস দিলেও পর্যাপ্ত চাপ নেই। রাত 3টার সময় আছি, আইসা আপনার সিরিয়াল ধরছি। এখন আমার গাড়িটা এই যে এখানে আছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, টানা 1 মাস গ্যাসের সংকটের পর মাঝে 3 দিন সরবরাহ স্বাভাবিক ছিল। এখন আবারও সংকট তৈরি হয়েছে। আর মাঝখানে 2-3 দিন ভালো ছিল, 2-3 দিন গ্যাস পাইছে, আবার সংকট শুরু হয়েছে টানা 4-5 দিন ধরে, মানে গ্যাস পাওয়া যেতেছে না লাইনে। ব্রাহ্মণবাড়িয়ায় পুরোপুরি বন্ধ রয়েছে 5টি ফিলিং স্টেশন ও 17টি গ্যাস নির্ভর শিল্প কারখানা। বাসা বাড়িতে গ্যাস না থাকায় রান্না হচ্ছে মাটির চুলা ও সিলিন্ডার গ্যাসে। কতদিন এই সমস্যার সমাধান হবে তা নিশ্চিত করে বলতে পারে না কেউ। একদমই গ্যাস নাই, দিনেও নাই, রাতেও নাই। বাচ্চার খাওয়া দাওয়ার অসুবিধা হইতেছে। বাসায় মুরব্বী আছে, ওনাদের পর্যন্ত ঠিক টাইমে খাবার দাবার দিতে পারতেছি। আমরা গ্যাসের কারণে আজকে 2 দিন যাবৎ পাক শাক করার মতো কোনো অবস্থায় গ্যাস নাই। গ্যাস পাচ্ছেন না সাভারের বেশিরভাগ প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার চালকরা। বন্ধ হয়ে গেছে এই এলাকার বেশ কয়েকটি সিএনজি স্টেশন। দুশ্চিন্তা কাটছে না আবাসিক শিল্প গ্রাহকদেরও। এদিকে গ্যাস নিতে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। লাইনে আগে যাওয়া নিয়ে মাঝে মাঝে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। গ্যাসের যে সংকট, আমরা খুব কষ্টে আছি। গ্যাসের সমস্যাটার জন্য আমরা আসলে বিভিন্ন কাজে আমরা সমস্যায় পড়তেছি। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। নেত্রকোনায় পাইপলাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এতে নতুন করে দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। মনিরা কাজুরি, 71। আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রায় বন্ধ হয়ে গেছে জেলার বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন। গ্যাসের আশায় এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা। একই সাথে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও। এছাড়া বাসাবাড়িতেও চুলা জ্বলছে না ঠিকমতো। রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। আবারও গ্যাসের জন্য হাহাকার। গ্যাস না থাকায় প্রায় বন্ধ নারায়ণগঞ্জের সিএনজি স্টেশনগুলো। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে 33টি সিএনজি স্টেশনের কোথাও গ্যাস সরবরাহ নেই, কোথাও চাপ কম। ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না চালকরা। অনেকেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটছেন। শুধু পরিবহন খাত নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক কারখানায় উৎপাদন কমে গেছে। এতে লোকসানের আশঙ্কায় সংশ্লিষ্টরা। আমাদের যে যাত্রীর সময়টা, ওই সময় মতো আমরা গ্যাসটা পাইতেছি না। আমাদের এমন সময় আমরা গ্যাসটা পাই তো আমাদের পুরো রাস্তা থাকে খাইলা। মাহাজন দাঁড়াই রয়েছে জমা লইগা, আমরা জমা পাবো সকাল থেকে এই পর্যন্ত 1 টাকা ইনকাম করিনি। ছেলেমেয়ের পড়ালেখা আছে, স্কুল খরচা আছে, বাসার খরচা আছে, এগুলো তো পোষাইতে পারতেছি না। সকাল 8টা বাজে আইসা এ পর্যন্ত পাই নাই, এরপরও রাত 12টা বাজে পাবো কিনা ওইটাও সন্দেহ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন বাসাবাড়ির মানুষ। দিনের বেশিরভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্না করতে পারছেন না। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হতে পারে। আর আমাদের গ্যাসের সংকট যদি 23 তারিখের মধ্যে না হয়, যেটা একদম ফাইনালি প্ল্যাটফর্ম, তাহলে আমরা লাগাতার আমাদের স্টেশনগুলি বন্ধ করার জন্য আমরা চলে যাব। এই ক্ষেত্রে আমাদের আর কোনো কিছু করার বাকি থাকবে না। গ্যাস সংকটে বিপর্যস্ত নারায়ণগঞ্জের পরিবহন শিল্প ও জনজীবন। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আবেদন গ্রাহকদের। মনিরা কাজুরি, 71।
লোডশেডিংয়ে বিপর্যস্ত গোটা দেশ। বিদ্যুৎ সরবরাহের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। এরকম লোডশেডিং চললে বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা করছেন কারখানা মালিকরা। এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে গ্রামাঞ্চলেও। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রামের মানুষ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন শ্রমিকরা। উদ্যোক্তারা জানান, দিনে 1 ঘন্টা বিদ্যুৎ থাকলেও পরের 2 ঘন্টা থাকে না। এখন বসায় তো রাখলে তো সেটা আমার কারখানা কোনোভাবেও চালানো সম্ভব না। বিদ্যুতের যে অবস্থা, আমরা তো এই বিদ্যুতের কারণে ঠিকমতো প্রোডাকশন দিতে পারতেছি না। এদিকে বিদ্যুতের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে। ময়মনসিংহে প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেড করতে হচ্ছে বলে জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। নারায়ণগঞ্জে বিদ্যুৎ সংকট রয়েছে বাসাবাড়িতে। ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার উৎপাদন। মালিকদের দাবি, উৎপাদন কমে যাচ্ছে। বহু কারখানা কর্তৃপক্ষ সময় মতো বিদেশে পণ্য সরবরাহ করতে পারবেন না। বিদ্যুৎ তো মনে করেন আপনার 1 ঘন্টা থাকলে 3 ঘন্টা থাকে না। এমন কোনো রাত্রেও ঠিকমতো কোনো মানুষ ঘরে ঘুমাতে পারে না। 6 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা নিয়ে ঘরে থাকি, বিদ্যুৎ জায়গা 1 ঘন্টা পর বিদ্যুৎ আসে, আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আবার যায়, আবার 1 ঘন্টা পর আসে। লোডশেডিং পরিস্থিতিতে বিপর্যস্ত নেত্রকোনার গ্রামাঞ্চল। 24 ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন গ্রামের মানুষ। এতে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। বিদ্যুৎ নির্ভর পানির পাম্প চালাতে না পারায় দেখা যাচ্ছে সেচ সংকট। দিনের আমাদের 2-3 ঘন্টাই থাকে, সারাদিন আমাদের সব মিলে 4-5 ঘন্টা কারেন্ট থাকে। বিদ্যুতের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেছে শিল্পাঞ্চল রূপগঞ্জের বহু কারখানায়। উপজেলার বেশিরভাগ এলাকায় দিন ও রাতে সমান তালে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হচ্ছে। শান্তা ইসলাম, 71। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি স্থলনিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থলনিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে রাঙ্গাবালির আগুনমুখা নদীর পানিতে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তবে ভাটায় সেই পানি নেমে যায়। শুক্রবার দুপুরে রাঙ্গামালির চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া, বিবির হাওলা, পোলঘাট সহ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়। এ সময় ভেঙে থাকা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢোকে। কোথাও কোথাও সড়ক উপচেও পানি ঢুকে পড়ে এলাকায়। তবে ভাটায় আবার সেই পানি নেমে যায়। গভীর সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, স্থল নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। বর্ষা সবার কাছে স্বস্তির হলেও যশোরের ভবদহবাসীর কাছে এক দীর্ঘ দুর্ভোগের নাম। এই বছর জুলাই পর্যন্ত 1000 মিলিমিটার বৃষ্টিতে ভবদহ বিলের আশপাশে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। অথচ গত 4 দশকে জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। খরচ হয়েছে শত শত কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, চলমান প্রকল্প শেষ হলে স্থায়ী সুফল পাওয়া যাবে। এস এম ফরহাদের তথ্য, রাব্বিয়া লামিনের তোলা ছবিতে প্রতিবেদন। দৃষ্টি সীমানার শেষ পর্যন্ত শুধুই পানি। ডুবে আছে ঘরবাড়ি, সড়ক আর ফসলের মাঠ। বাড়ি থেকে বের হবার একমাত্র ভরসা বাঁশের সাঁকো কিংবা ছোট ডিঙি নৌকা।
বছরের পর বছর এমনই পানিবন্দী জীবন যশোরের ভবদহবাসীর, অথচ এই জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প। তবে কাজ শেষ হয়েছে 2টির। খাল পুনঃখনন, নদী সংস্কার ও পানি নিষ্কাশনেও ব্যয় হয়েছে বিপুল অর্থ। তবুও বর্ষা এলেই সেই পুরনো দুর্ভোগ ফিরে আসে। পানির কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারতেছি না। ছোট বাচ্চাদের, সব মুরব্বীরা কেউ সুস্থ না, সবাই অসুস্থ হয়ে পড়তেছে। ছেলে মেয়ে নিয়ে আমাকে খুব কষ্টের দিন যাচ্ছে। চারের পর দিয়ে আরতি আসছে, টিউবওয়েল তলায় গেছে। বাচ্চারা স্কুলে পাঠাবো, তার সময় মতন ভাত রেঁধে দিতে পারছি না। বাচ্চারা চারের পর নিয়ে যেতে হচ্ছে, নিয়ে আসতে হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, নদী খননের সময় দেয়া বাঁধে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতেই জলাবদ্ধতা আরো তীব্র হয়েছে। পানির জন্য কষ্ট আছে, খাওয়া দাওয়া, বেড়ানো চেড়ানো, গরু বাছুর, হাঁস মুরগি নিয়ে আর দারুণ সমস্যা। এখানে যে বাঁধটা দেওয়া ছিল, দেখেন আপনারা এখানে যে বাঁধটা দেওয়া ছিল, এই বাঁধটা দেওয়ার ফলে আমাদের 4 থেকে 5 কিলোমিটার আমাদের এখানে পলি পড়ে ভরে গেছে। এদিকে স্থায়ী সমাধানের দাবিতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি টিআরএম চালু, আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন সহ 3 দফা দাবিতে আন্দোলন করছে। আমাদের একটাই কথা, এই মুহূর্তে টিআরএম চালু করতে হবে, 1 নম্বর দাবি। 2, আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। 3, দ্রুত সেনাবাহিনী যে আড়বাদগুলো আছে সেই আড়বাদগুলো সরিয়ে দিই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে 140 কোটি টাকার আরেকটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের 64% কাজ এরই মধ্যে শেষ হয়েছে, বাকি 34% শেষ হলে স্থায়ী সুফল মিলবে। আমডাঙ্গা খাল দিয়ে ভবদহ এলাকার একটা পানি নিষ্কাশিত হয়, তা আমডাঙ্গা খালের ইতিমধ্যে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলমান। আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো ক্ষতিগ্রস্ত জনসাধারণের হাতে আমরা ক্ষতিপূরণের যে টাকা, এই টাকাটা জেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে দিয়ে জমি বুঝে পাবো এবং খুব দ্রুতই আমডাঙ্গা খালের সংস্কারের কাজ মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে। এবারের বর্ষায় ভবদহে পানির উচ্চতা উঠেছিল সর্বোচ্চ 92.17 ইঞ্চি। 26 জুলাই থেকে পর্যায়ক্রমে 24টি গেট খুলে দেওয়ায় পানি কমেছে 14.6 ইঞ্চি। মনিরা কাজরি, 71। সবজির দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি চট্টগ্রামের বাজারে। এখনও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এর সঙ্গে বাড়তি মুরগি, ডিম, মাছ ও মাংসের দামও। বিক্রেতারা বলছেন, সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বেশি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে চট্টগ্রামের বাজারে, তবে তা এখনো সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে। বেগুন ও কাঁকরোলের কেজি 100 টাকা, বরবটি 100, ঝিঙ্গা 80 এবং টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে আলু, কেজি প্রতি 30 টাকা দরে বিক্রি হচ্ছে এই পণ্য। সবজি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে দামও আস্তে আস্তে কমার দিকে, যেহেতু সরবরাহ বাড়ছে, সবজির দাম কমে যাবে। আগামী সপ্তাহে দেখবেন যে আরো সবজির দাম কমে যাবে। সবজির পাশাপাশি বাড়তি রয়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকা, সোনালী 350 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 670 টাকা কেজি দরে। এছাড়া ডজন প্রতি আরও 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 150 টাকায়। আর গরুর মাংসের দামও 850 থেকে 1000 টাকা কেজি। গত সপ্তাহ ছিল 40 টাকা, এই সপ্তাহ হচ্ছে 150 টাকা করতেছে, মানে দামে বেড়েছে। সোনালী বা কামার মধ্যে অ্যাভেলেবেল, কিন্তু মার্কেটে নেই, কারণ গাড়ি নেই, গ্যাসের জন্য মাল আনতে পারছে না। পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে রেটটা আপনার বাড়তি, না হলে রেটটা আরও কমে আসবে, ম্যাক্সিমাম করে 50 টাকা করে কমে আসবে। এদিকে পেঁয়াজ 50 থেকে 60 টাকা, আদা 140 ও রসুন 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। বাড়তি রয়েছে পোলাউট চালের দামও। এছাড়া বৈরী আবহাওয়া ও সরবরাহ কমে যাওয়ার অজুহাতে সামুদ্রিক ও মিঠা পানির প্রায় সব ধরনের মাছই বিক্রি হচ্ছে বাড়তি দামে। এখন মাছ অ্যাভেলেবেল হওয়ার কথা, কিন্তু ওই পরিমাণ মাছ নাই, তার জন্য আপনার মাছের দামটাও বাড়তি। বাজেট অনেকগুলোই আপনার বন্যার কারণে বেশি গেছে, তার জন্য অনেকগুলো ক্ষতিগ্রস্ত, মাছ পাওয়া যাচ্ছে না। সিস্টেমেটিক একটা ওয়ে আছে না, আমার মনে হচ্ছে ওটা নেই। এই জিনিস এই জায়গায় এই দাম এক ধরনের, আবার দেখা যাচ্ছে একটু হেঁটে গেলে দাম আরেক ধরনের। বাজারে স্বস্তি ফেরাতে মনিটরিং জোরদার করে সরবরাহ ও দামের উপর কার্যকর নিয়ন্ত্রণ আনার দাবি ক্রেতাদের। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সরবরাহ বাড়ায় মানিকগঞ্জের বাজারে কমেছে সব ধরনের সবজি এবং মশলার দাম। গেল সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত কমেছে। এছাড়া আদা,
রসুন, পেঁয়াজ সহ মশলার দামও কিছুটা কম। এতে স্বস্তি ফিরেছে ভোক্তাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, পাইকারি মোকামে সরবরাহ বাড়ায় দাম কমেছে। মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। টানা বৃষ্টির অজুহাতে গত 15 দিন ধরে মানিকগঞ্জের বাজারে সবজি সহ অন্যান্য পণ্যের দাম ছিল দ্বিগুণ। বৃষ্টি কমে যাওয়ায় গেল সপ্তাহের তুলনায় পাইকারি মোকামে সবজি সরবরাহ বেড়েছে। সবজির দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। খুচরা বাজারে বেগুন, শসা, করলা, চিচিঙ্গা, পটল, ঢেঁড়সের দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। আর 200 টাকার কাঁচা মরিচের দাম কমে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি আড়তে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দামও কমতে শুরু করেছে। এই সপ্তাহ 20 টাকা 10 টাকা এরকম করে বেচা কিনে, এটা আমার বাড়ির জিনিস। হ্যাঁ, বাজার একটু কমছে, বাজার দাম নরম। মোটামুটি সবগুলোর দামই কম আছে, শুধু মূলা আর হচ্ছে বেগুনের দাম মোটামুটি 80 টাকা কেজি। টমেটো, গাজর এগুলো বাইরে থেকে আসে, দাম বেশি। বেগুনের দামটা একটু বেশি আছে, তাছাড়া আর সবজি সবটাই দাম নরমাল। এদিকে সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বলছেন, চাহিদা অনুযায়ী সবজি কিনতে পারছেন তারা। গত সপ্তাহে যে সবজি বা তরকারির যে রেট ছিল, এই তারিখে একটু নিয়ন্ত্রণে আসছে, মোটামুটি স্বাভাবিক আসছে আর কি। এখন মোটামুটি সব সবজি কিনে খেতে পারতেছি, এখন সমস্যা নেই। 2-1টা সবজি বাদে সবকিছুই হাতের নাগালে আছে। শসা টসা এগুলোর দাম কিছুটা আছে 40-50 টাকা। এদিকে পাইকারি আড়তদাররা জানান, মোকামে সবজি সহ মশলা পণ্যের সরবরাহ বেড়েছে, তাই দামও কমতে শুরু করেছে। আমদানি হয়েছে, বৃষ্টিতে যেটুকু ক্ষতি হয়েছিল ওটা আবার বৃষ্টি যাওয়ার পরে আস্তে আস্তে আবার গাছে নতুন সাজ নামছে, এখন তরকারি দাম কমছে। 20-25 দিন আগে যা ছিল এখন তার চাইতে কম। আমদানি হয়েছে বিধায় তো দাম কমে গেছে, আর এর ভিতরে আবার ইন্ডিয়ান মরিচ ঢোকাইছে। তবে বাজারে সবজি ও মশলার দাম কমলেও কমেনি মাছ ও ব্রয়লার মুরগির দাম। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় চাপে পড়েছেন নারায়ণগঞ্জের মানুষ। আয় বাড়েনি, অথচ প্রতিদিনই বাড়ছে সংসারের খরচ। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে করতে হচ্ছে কাটছাঁট। বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা বলছেন, একই পরিমাণ পণ্য কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে। গোলাম রাব্বির ছবি ও হাবিবুর রহমানের তথ্যে প্রতিবেদন। নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে সবজির দামে এখন অস্বস্তি ক্রেতাদের। বেগুন, করলা, শসা, বরবটি, ঢেঁড়স সহ বেশিরভাগ সবজি 100 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা তো কোনো অভাব দেখতে আসি না। এই যে দেখলাম কিছুদিন আগে কাঁচামরিচ 400-500 টাকা, আজকে আবার 80 টাকা। এভাবে কেন হইবে? মাছ মাংসের বাজারেও স্বস্তি নেই। পাঙ্গাস 300 থেকে 1200 টাকা, তেলাপিয়া 200 থেকে 230 টাকা, রুই 350 থেকে 600 এবং বিভিন্ন জাতের মাছ 350 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও 180 থেকে 200 টাকার আশপাশে। বাজারটা যাতে ঠিক করতে পারে একটু ব্যবস্থা নেই, কারণ সাধারণ মানুষের চলতে পারে না, বর্তমানে সবকিছুর দাম বেশি। মাংসের বাজারে গরুর মাংস 750 থেকে 850 টাকা এবং খাসির মাংস 1200 টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজনও 110 থেকে 130 টাকার মধ্যে। ভোক্তা অধিকারের কাছে আমরা রিকোয়েস্ট করব যাতে একটা মনিটরিং করা হয় নিয়মিত, তাহলে জিনিসপাতির দাম যে হুট করে বেড়ে যায় এটা নিয়ন্ত্রণ হবে আর কি। বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি, পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহে ঘাটতির কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন কিছু ব্যবসায়ী। দেশে এরকম কি অবস্থা তৈরি হয়েছে যে আটা ময়দার দাম বৃদ্ধি পেল, এগুলোর তদারকি দরকার, যাতে কোনো সিন্ডিকেটের হাতে পড়ে আমরা সর্বশান্ত না হই। এই বিষয়ে সচেতন মহলের দাবি, বাজারে পণ্যের দাম বাড়ার পেছনে কারা দায়ী তা খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকারের এই সিন্ডিকেটটা ভেঙে জনগণকে সেই দ্রব্যমূল্যের ন্যায্য মূল্যে দ্রব্যমূল্য কিনতে পারে সেই ব্যবস্থাটা করার প্রত্যাশা রাখছি। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। প্রতি মাসে কিন্তু 80 থেকে 90টির মতো অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করছি এবং প্রতিনিয়ত ভোক্তারা আমাদের দপ্তর থেকে কিন্তু প্রতিকার পাচ্ছে আইন অনুযায়ী। ক্রেতারা বলছেন, বাজার তদারকি জোরদার করা না হলে কাটবে না এই সংকট। হাসিবা আলী বর্ণা, 71। ছুটির শুক্রবার সকালে রাজধানীর সড়ক মুখর হল তরুণ তরুণীর অংশগ্রহণে বর্ণাঢ্য সাইকেল র্যালিতে। মাদকমুক্ত সমাজ ও সুস্থ জীবনযাত্রার আহ্বানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই র্যালির আয়োজন করে।
হৃদয়ে ঢাকা 416 বর্ষ উদযাপনের অংশ হিসেবে র্যালিতে আহ্বান জানানো হয় নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী করার। ইলিয়াস আকনের রিপোর্ট। সাইকেলের এই দীর্ঘ সারিতে মিশে আছে তারুণ্যের সুস্থ ও মাদকমুক্ত জীবনের প্রত্যয়। উপলক্ষটা হৃদয়ে ঢাকা 416 বর্ষ, আর প্রতিপাদ্য উৎসব, গর্ব ও দায়িত্ব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অনন্য আয়োজনে তরুণ তরুণী সহ সব বয়সের বিপুল সংখ্যক সাইকেলিস্ট অংশ নিয়েছেন। উদ্বোধন শেষে সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রেখে একটি আধুনিক ও নিরাপদ শহর উপহার দিতে কাজ করছে সরকার। মাদক মুক্ত থেকে যেন ঢাকার প্রতিটি রাস্তার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে সাইকেল চালাতে পারে, সেই পরিবেশ তৈরি সরকারের দায়িত্ব। ঢাকা আমাদের প্রাণেশ্বর, ঢাকা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। ঢাকাকে ঘিরেই আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যয়। এই ঢাকাকে আমরা একটি নিরাপদ ঢাকা চাই, ঢাকাকে একটি পরিচ্ছন্ন এবং বাসযোগ্য ঢাকা চাই। সেই প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে মাননীয় প্রশাসক জনাব আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে আগামী ঢাকা গড়ে তোলা হচ্ছে। যে ঢাকায় প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, প্রতিটি নাগরিকের জন্য একটি স্বাচ্ছন্দ্য পরিবেশ থাকবে। যে ঢাকায় তরুণরা আজকের এই সকালে যেমনি সাইকেল নিয়ে নেমে এসেছে, ঢাকার প্রতিটি রাস্তায় মানুষ যাতে সাইকেল চালাতে পারে, স্বাস্থ্যসম্মতভাবে একটি পরিবেশ পায়। আয়োজক ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, শহরকে ভালোবাসলে একে সুন্দর রাখা সম্ভব। মাঝে মাঝে একটু উৎসব করা দরকার, আনন্দ করা দরকার, হৃদয় খুলে হাসা দরকার। যদি আমরা শারীরিকভাবে ভালো থাকতে চাই, মন খুলে ঢাকাকে ভালো রাখতে চাই, আমরা হাসবো, আমরা খেলবো, আমরা ঘুরবো, ঢাকা শহরটাকে দেখবো, তাহলেই তো এই ঢাকা শহরটাকে সুন্দর আমরা করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয় এই সাইকেল র্যালি। ইলিয়াস আকন, 71, ঢাকা। দর্শক, চলছে দেশজোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।